আমি সামলাতে পারছি না। হ্যাঁ তো ম্যাডাম বলুন। ইন্সপেক্টর স্যার, আমি বলছি আপনাকে, কয়েক মাস আগে আমার কাছে একটা কল এসেছিল। ওই লোকটা আমায় বলেছিল ওর নাম প্রতীক, আর ও এটাও বলেছিল যে ও একটা ফিল্ম প্রডিউস করতে চলেছে। বিউটিফুল। আমি আমার ফিল্মের হিরোইন পেয়ে গেছি, আর আজকে ওর নাম্বারও নিয়ে নেব। হ্যালো। হ্যালো, সুনয়না ম্যাডাম, আমার নাম হলো প্রতীক। আমি একটা ফিল্ম প্রডিউস করছি, আর সেই জন্যই আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছি। কারণ আমি আপনাকে অ্যাজ আ হিরোইন ওখানে কাস্ট করতে চাই। আর যদি আপনি একটা দেখা করার সময় আমাকে দেন, তাহলে সামনাসামনি বসে সমস্ত কিছু ফাইনাল করে নিতে পারবো। ঠিক আছে, আপনি আপনি একটা কাজ করুন, কাল বিকেলে 4টের সময় আমার বাড়িতে চলে আসুন, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। শুনয় না ম্যাডাম, আপনি টিভিতে অ্যাক্টিং করছেন, সরি টু সে, বাট আমার মনে হয় যে আপনি ছোট পর্দার জন্য ঠিক নয়, আপনার বড় পর্দার নায়িকা হওয়া উচিত। আর আমি পুরোপুরি নিশ্চিত যে এই সিনেমাটা করার পর আপনি পুরো পৃথিবীতে ফেমাস হবেন। এই সিনেমাটা একজন বোকা বোকা ছেলে আর একজন হিরোইনের লাভ স্টোরি, অ্যান্ড ট্রাস্ট মি, আজ অবধি এরকম সিনেমা তৈরি হয়নি। আর আমার ফার্স্ট আর লাস্ট চয়েস হিরোইনের জন্য আপনিই ছিলেন এই সিনেমার জন্য। যদি আপনি না করে দেন এই সিনেমাটা করার জন্য, তাহলে ট্রাস্ট মি, আমি সিনেমাটাই বানাবো না। ডিরেক্টরকে? সেটা নিয়ে আপনি টেনশন করবেন না। দিস ইজ আ বিগ ব্যানার ফিল্ম। এর ডিওপি, ডিরেক্টর সবাই ইন্ডাস্ট্রির টপ টপ লোক হবে, আর এটা আমরা পুরোটাই ফরেনে শ্যুট করব। ওয়াও, দ্যাটস গ্রেট। অফকোর্স আমি ফিল্মটা করতে চাই, আমি করব। এই নিন সাইনিং অ্যামাউন্ট। ও থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তাহলে কালকে আপনি আমার অফিসে চলে আসুন, একটা ফর্মাল কন্ট্রাক্ট সাইন করে নিই, আর আপনার ক্যারেক্টার ওয়াইজ আপনার লুকটাও ডিজাইন করে লক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজ আসি, কাল দেখা হচ্ছে। শিওর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রত্যেকটা টিভি অ্যাক্ট্রেস ফিল্মে কাজ করতে চায়, আর এখানে তো অফার নিজে থেকে আমার কাছে এসেছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম স্যার। আর প্রতীকও আমাকে একটা ভালো অফার দিচ্ছিল, আর ও আমাকে খুব ভালো অ্যাডভান্সও দিয়ে দিয়েছিল স্যার। হাই। হাই, হাউ আর ইউ? ভেরি গুড, হাউ আর ইউ? এটা কিরকম অফিস? এখানে তো কেউ নেই। আসলে হয়েছে কি, আমি প্রথম ফিল্ম প্রডিউস করতে চলেছি, তাই অফিসটা সবে সবেই নিয়েছি। ধীরে ধীরে সমস্ত স্টাফই চলে আসবে। এমনিতে ইম্পর্টেন্ট কথা এটাই যে আপনি চলে এসেছেন মানে সব কিছু হয়ে যাবে। এমনিতে আপনি দেখতে পাচ্ছেন চারদিকে আপনারই ছবি লাগানো। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি লুক ফাইনাল করবেন। হ্যাঁ, তো করবো তো। একবার লুক ফাইনাল হয়ে গেলে ইনভেস্টার্সরাও চলে আসবেন, রাইট? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি চেঞ্জ করে নিন কস্টিউম। সামনে গিয়ে লেফট সাইডে মেকআপ রুম, আর কস্টিউমে ওখানে রাখা আছে। ও ওকে, সি ইউ। ইয়েপ। মে আই কাম ইন? ইয়া শিওর। ওয়াও, কি দারুণ দেখাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ। এবার একটু পোজ দিয়ে দিন না। শিওর। এই যে এরকম নয়, আমি উপজাতিদের মধ্যে থাকতাম তো আই নো হাউ দে স্টে। তাহলে আমি দেখাচ্ছি যে উপজাতি মেয়েরা ঠিক কেমন হয়। ওদের লুকস নিয়ে বা এসব নিয়ে কিছু যায় আসে না, ওরা বিন্দাস হয় আর ডেসপারেটও। আমি বলছি আপনাকে।
দেখুন এরকম হয়, এবার কোনো একটা পোজ দিন। আপনাকে টেন্সড মনে হচ্ছে, বডিটা একটু লুজ করে দিন না, একদম লুজ ছেড়ে দিন, তারপর আমরা করছি। আপনি কনসাস হয়ে যাচ্ছেন, পুরো বডিতে একটু টেনশন মনে হচ্ছে। আপনি কনফিডেন্স থাকুন না, আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন আপনি এরকম করুন, হ্যাঁ ব্যাস, শুধু এটা লুজ ছেড়ে দিন। এসব কি করছেন আপনি? যেখানে খুশি হাত দিচ্ছেন, না কোনো ক্রিয়েটিভ টিম আছে, না কোনো স্টাফ। আপনার কি আমাকে বোকা মনে হয়? হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে আপনি আমার সাথে কি করার চেষ্টা করছেন। দেখুন, আমি আপনার সাথে কাজ করতে চাই না, আমি যাচ্ছি এখান থেকে। দাঁড়ান, এভাবে রেগে গিয়ে চলে যাবেন না। আই এম সরি, তোমাকে এতটা কাছাকাছি দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, আর আমি তোমাকে এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকিনি। দেখুন, অজুহাত দেওয়ার কোনো দরকার নেই, আপনি যান এখান থেকে। আমি চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ফিল্ম শুধুমাত্র একটা বাহানা তোমার সঙ্গে দেখা করার জন্য। আমি তোমাকে নিজের করতে চাই, আমি তোমাকে কাছে পেতে চাই। ইউ নো হোয়াট, স্বপ্ন দেখার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তোমার এই যে স্বপ্ন, এটা কখনো পূরণ হবে না। যার শুরুটাই মিথ্যে দিয়ে হয়েছে, তার উপরে কেউ কি করে ভরসা করতে পারে? হ্যাঁ দেখো, আজকের পরে তুমি আর আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আর আমি তোমার সাথে কোনো কাজ করতে চাই না। আর হ্যাঁ, যে অ্যাডভান্সটা তুমি আমায় দিয়েছিলে সেটা আমি তোমায় ফেরত দিয়ে দেবো। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, লেট মি গো। ওকে ওকে, লিসেন 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 টু মি, রিল্যাক্স। ঠিক আছে, যখন তোমার আমার ভালোবাসার প্রতি ভরসা হবে, আমাকে মনে করো তুমি। এবার নিজের জামাকাপড় চেঞ্জ করে যেতে পারো। সরি ওয়ান্স সেকেন্ড। তারপরে আমি ওখান থেকে চলে এলাম, আর তারপরে আমি একটা নতুন সিরিয়ালের অফার পেয়েছিলাম, আমার প্রেম আমার ভালোবাসা। আর সেখানে আমার পেয়ারিং শান্তনুর সাথে ছিল। স্যার, পাবলিকের আমার আর শান্তনুর জুটিটা খুবই ভালো লেগেছিল। ক্যারিয়ারের শুরুর দিকে আমি আর শান্তনু একটা রিলেশনশিপে ছিলাম, কিন্তু অনেক আগেই আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল স্যার। কিন্তু মিডিয়াতে এরকম সব গুজব আসছিল যে আমার আর শান্তনুর মধ্যে সম্পর্ক আছে, আমরা দুজন বিয়ে করতে চলেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি একদিন জানতে পারলাম যে এই সব গুজব শান্তনু নিজেই রটাচ্ছে। আমার খুব রাগ হয়েছিল স্যার। একদিন শুটিংয়ে দুদিন আমি অফ পেয়েছিলাম, আর তারপরে আমি শান্তনুকে আমার বাড়িতে ডেকেছিলাম। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তোমায়? আরে এরকম গুজব ছড়ালে টিআরপি বেড়ে যায়, আমরা লাইম লাইটে আসি। আর এমনিতেও আমরা একসাথে থেকেছি, আমাদের সম্পর্ক শুধুমাত্র তোমার জন্য শেষ হয়েছে। আমি তো আজকেও তোমাকেই ততটাই ভালোবাসি। শোনো, তোমার এসব ফালতু কথা না বন্ধ করো। আরে একসাথে 4টে মেয়ের সাথে অ্যাফেয়ার করাকে ভালোবাসা বলে না। এন্ড বাই দ্য ওয়ে, তোমার এই যে মুখটা না, তোমার এই মুখটা দেখতেও আমার অসহ্য লাগে। আজ থেকে তুমি আমার জন্য শুধু একজন কোস্টার, ব্যাস। ধোয়া তুলসী পাতা তুমিও নাও। আর আমার পুরো বিশ্বাস আছে যে আমার পরে তুমি যাকেই পেয়েছো না, সে ভালোবাসার ব্যাপারে আমার থেকে ভালো নিশ্চয়ই নয়। এখনো আমি সেই ক্ষমতা রাখি, যদি চাও তো ট্রাই করে দেখতে পারো। ব্যাস, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। দেখো, আমি তোমার রক্ষিতা নই, আমি তোমাকে নিজের কাছে আসতে দিয়েছিলাম কারণ আমি তোমায় ভালোবাসতাম। আর এখন আমাদের মধ্যে সেসব কিচ্ছু নেই। সেই জন্য তুমি আমাকে এইভাবে আননেসেসারিলি টাচ করার চেষ্টাও করো না। আর এইসব গুজব রটানো বন্ধ করো তুমি, না হলে আমি মিডিয়া ডেকে তোমার মুখোশটা খুলে দেব। এত অ্যাটিটিউড একদমই ভালো নয় সোনা। ইন্ডাস্ট্রি এটা, এখানের পরিবেশ প্রতিদিন চেঞ্জ হয়। কে জানে কালকে হয়তো আমাকেই দরকার পড়তে পারে তোমার। কোন মুখ নিয়ে আসবে আমার কাছে? Go away! তোমাকে আমার কোনো প্রয়োজন হবে না। Get the hell out of my house now! Out! Get out! তুমি তো আমাকে ডেকেছিলে। আর একটা কথা শোনো, মনে আসা জাগিয়ে ছেড়ে দেওয়া। যখন তুমি আমাকে ভাববে কিন্তু আমায় পাবে না, তখন আমাকে মনে করো আমার সোনা। আমি তোমার ভালোবাসা মেটাতে অবশ্যই আসবো। আর হ্যাঁ, শান্তনুর এই ব্যবহারে
আমার মুডটা একদম খারাপ হয়ে গিয়েছিল স্যার। আর ও যাওয়ার পরে আমি নিজেকে নর্মাল করার জন্য খুব ড্রিঙ্ক করছিলাম, আর তখনই দরজায় বেল বাজলো। আমি শুনলাম যে তুমি কোন একটা শান্তনু নামের অভিনেতার সঙ্গে রাসলীলা চালাচ্ছ। তুমি ড্রিঙ্ক করেছো, এইরকম বাইরে দাঁড়িয়ে তামাশা করো না, ভেতরে চলে এসো। শিওর? কাম ইন। আর দেখো, আমি তোমার টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখন আমি যার সাথেই থাকি, যাই করি, তোমার তাতে কিচ্ছু যায় আসার কথা না, বুঝেছো? যায় আসে আমার। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। মিডিয়াতে যে খবরটা চলছে সেটা কি সত্যি নাকি মিথ্যে? যদি আমি বলি যে এগুলো সব সত্যি, তো কি করবে তুমি? তাহলে আমি নিজের জীবন দিয়ে দেব। 1 2 3। করছো? লিভ ইট। পাগল হয়ে গেছো তুমি? আরে আমার কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলছে না, এগুলো সব গুজব। ওই শান্তনু ওই গুজব রটাচ্ছে। আমি এটাই তো শুনতে চাইছিলাম। দেখো, তুমি আমার সিনেমার হিরোইন হও বা না হও, কিন্তু আমি তো তোমার হিরো হতে পারি, বলো? কিন্তু আমার জীবনের হিরো হওয়া এতটাও সহজ নয়। এমনিতেও আমার অতটা সহজ জিনিসপত্র পছন্দ হয় না। সেদিন আমি প্রতীকের সাথে সব সীমা পেরিয়ে গিয়েছিলাম। হয়তো আমি ড্রাঙ্ক ছিলাম, তাই নিজেকে আটকাতে পারিনি। আর তারপরে আমি শুটিং নিয়ে ভীষণ বিজি হয়ে গিয়েছিলাম। দিন রাত আমার শুটিং চলতো, আর তার মধ্যে আমি অন্য কিছু ভাবার সময়ই পাইনি। থ্যাংক ইউ। স্পট দাদা, একদিন আমার 12টার সময় শুট প্যাক আপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে একটু ফুর্তি করা যাক, আর অনেক দিন ধরেই প্রতীকের কল আসছিল আমার কাছে, কিন্তু আমি ওর কল তুলছিলাম না। কিন্তু ওদিন কিছু না ভেবেই আমি ওকে কল করে ফেলেছিলাম স্যার। শেষ অবধি তোমার আমার কথা মনে পড়লো। এতদিন ধরে ফোন তুলছিলে না কেন? আমি না খুব বিজি ছিলাম, ভেবেছিলাম ব্রেক পেলে তোমাকে ফোন করে নেব। কেমন আছো? ওই দিনের পর থেকে তো কোনো কাজেই মন বসাতে পারি না, সব সময় তোমার কথা মনে পড়ে। আচ্ছা শোনো না,
আমি বাড়িতে একাই আছি, পারলে চলে এসো। দেখো প্রতীক, আমার মনে হয় না যে আমাদের মধ্যে সেরকম কিছু আর হতে পারে, কারণ ওই দিন যা হয়েছিল সেটা নেশার কারণে হয়েছিল। তাহলে আজকেও নেশা করে নাও, আমি তোমার জন্য পেগ বানিয়ে রাখছি। দেখো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, যতটা কথা বললাম সেটাই যথেষ্ট। চলো, আমি রাখছি। ঠিক আছে, আসতে হবে না, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা অবশ্যই করব। আমি নিজেকে আটকানোর খুব চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু এতদিনের ব্যস্ততায় আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর আমার মন শান্তি পাওয়ার কয়েকটা মুহূর্ত খুঁজছিল। হয়তো সেই শান্তি আমি শুধু প্রতীকের কাছেই পেতে পারতাম। আমি কেমন যেন অজানা আকর্ষণে প্রতীকের বাড়ি চলে গিয়েছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম জানোয়ারের মতো বিহেভ করছো কেন? তুমি আমাকে জানোয়ার বানিয়ে দিয়েছো। আমাকে দেখেই প্রতীক বুঝে গিয়েছিল যে আমি হার মেনে নিয়েছি আর ওর সামনে সারেন্ডার করে দিয়েছি, আর সেটা বুঝতে পারতেই প্রতীক একদম ওয়াইল্ড হয়ে গিয়েছিল, আর মনে হচ্ছিল ও নিজের সব ক্ষোভ আমার উপরে বের করে দিতে চাইছে, আর আমার সেসব ভালোও লাগছিল, আর সেই জন্য আমি ওকে আটকাইনি। আর তারপরে আমি কেমন অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। আমরা সব সময় দেখা করতাম, কখনো ও আমার বাড়িতে আসতো, না হলে কখনো আমি ওর বাড়িতে চলে যেতাম। একদিন আমি শ্যুট করছিলাম, আর তখনই ওর কল এলো। ও আমাকে বলল যে বাইরে ও গাড়িতে আমার জন্য ওয়েট করছে। আমি শ্যুট থেকে ব্রেক নিয়ে ওর সাথে দেখা করার জন্য বাইরে এলাম। আর আমি সামলাতে পারছি না, চলো বিয়ে করে নি। প্রতীক, আমি তোমায় কবে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব? এটা কি বলছো তুমি? আমরা সে সমস্ত কিছু করেছি যেগুলো বিয়ের পর হয়। হুম, দেখো, বিয়ে একটা রেসপন্সিবিলিটি, একটা বন্ধন, আর আমি কোনো বন্ধনে জড়াতে চাই না। দেখো প্রতীক, তুমি প্লিজ অন্য কাউকে বিয়ে করে নাও। তুমি কি জানো তুমি এটা কি বলছো? তুমি তো জানো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। কিন্তু আমি আমার ক্যারিয়ারকে ভালোবাসি, আর এত ইমোশনাল হওয়ারও কোনো দরকার নেই। ইমোশনাল হচ্ছি না আমি, ফিজিক্যাল তো হতে পারি, বলো। প্রতীক, প্রতীক দেখো, আমাকে আবার যেতে হবে, আমি শুটিং ছেড়ে এসেছি। তুমি শুটিং ছেড়ে এসেছো, কিন্তু আমি তোমাকে ছাড়লে তো যেতে পারবে। শোনো, আমার কথাটা শোনো। আরে আমার জামা কাপড় খারাপ হয়ে যাবে, যখন আমি ফিরবো সবাই আমাকে নিয়ে মজা করবে। সবচেয়ে বড় রোগ কি বলবে লোক? হুম, এবার যখনই প্রতীক আমার সাথে দেখা করত, প্রত্যেকবারই বিয়ের কথা বলতো, কিন্তু আমি বিয়ে জিনিসটাকে ঘৃণা করি, আর আমি প্রতীকের থেকে মুক্তি চাইছিলাম। তারপর একদিন যখন প্রতীক আমার বাড়িতে এসেছিল, তখন টিভিতে নিউজ চলছিল, ইন্ডিয়ান টেলিভিশন অ্যাওয়ার্ডসে আমাকে আর শান্তনুকে বেস্ট জুটির জন্য মনোনীত করা হয়। আমার ভীষণ আনন্দ হচ্ছিল স্যার। সেদিন শান্তনুর কল এসেছিল, আর ও আমাকে কনগ্রাচুলেটও করে, আর এটাও বলেছিল যে অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে ও নিজের বাড়িতে একটা পার্টি রেখেছে। কিন্তু প্রতীক আমাকে ওখানে যেতে আটকাচ্ছিল,
কিন্তু আমি প্রতীককে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম স্যার যে ও আমার পার্সোনাল লাইফে যেন ইন্টারফেয়ার না করে। আর আমি আমার আনন্দ সেলিব্রেট করার জন্য শান্তনুর সাথে ওর বাড়িতে চলে গিয়েছিলাম। এখানে তো কেউ নেই, তুমি যে বলেছিলে পার্টি হবে। হ্যাঁ, পার্টি হবে তো, তোমার আর আমার পার্টি। আচ্ছা, এখানে বেকার লোকেদের ডেকে কি লাভ? থ্যাংক ইউ। Cheers. চিয়ার্স। যারা অ্যাওয়ার্ড দিয়েছে তারাও মেনে নিয়েছে যে আমাদের দুজনের জুটি একদম পারফেক্ট। তারপরেও তুমি আমার থেকে দূরে যাচ্ছ। তুমি 4-4টে মেয়েকে ঘোরাবে তো যে কেউ তোমার থেকে পালাবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আজকের পর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখবো না। সত্যি? সত্যি। বাহ, এখানে তো দারুণ রাসলীলা চলছে দেখছি। আমি কখনো ভাবিনি যে তুমি এতটা নিকৃষ্ট। দেখো, আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন যেটা করছিলে সেটা একটা নাটক ছিল। আমি তোমাকে ছাড়বো না। ইন্সপেক্টর স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে ইচ্ছে করে মারিনি। আপনি মারেননি, কিন্তু সিচুয়েশনটা এমন তৈরি করে দিয়েছিলেন যেখানে সব সময় খারাপই হয়। আপনি এবং আপনার পার্টনার শান্তনুকে কি শাস্তি দেবে সেটা তো এখন আদালতই ঠিক করবে। অঞ্জু, একে নিয়ে যাও।